আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বোঝাপড়া কবিতার মাধ্যমে সত্যকে সহজভাবে মেনে নেওয়ার কথাই বলেছেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের শুক্রবারে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। এই বিষয়ের উপর কথা বলতে আজ আমাদের এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ও জনপ্রিয় অভিনেতা, নির্মাতা, সংগঠক ও ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি, আমাদের অত্যন্ত পছন্দের মানুষ শহীদুজ্জামান সেলিম। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। জি, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। জি, তো এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে 3টি ছবিতে আপনি অভিনয় করেছেন এবং মানে কেমন চলছে ছবিগুলো? দর্শকের আগ্রহ কেমন দেখছেন? দর্শকের আগ্রহ তো খুবই ভালো দেখছি। আমি নিজে একটা ছবি দেখেছি, এটা একটা আমন্ত্রিত অতিথিদের জন্য ছবিটা ছিল, শোটা ছিল, সেটা আমি দেখেছি। সেখানেও কিছু দর্শক ছিল বাইরের শিল্পীরা ছাড়া। আর অন্যান্য যেগুলো আছে এগুলো টিকিট পাওয়া যাচ্ছে না, আমি নিজেও দেখতে পারি। জি জি, আপনি বলছিলেন এক জায়গায়। আমি অ্যাডভান্স টিকিট 2 দিনের অ্যাডভান্স কাটবো, সেটাও আমি পাচ্ছিলাম না। তো এখন কি অবস্থা ঠিক জানি না, এটা আমি 3-4 দিন আগেকার কথা বলছি। তো অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে, যা শুনছি, ভালো চলছে। তার মানে হলে মানে দর্শক বেড়েছে বলা যায়। অনেক অনেক। নাকি এটা শুধু ঈদকে কেন্দ্র করেই আসলে এই উন্মাদনা দর্শক? ঈদকে কেন্দ্র করে আমাদের ভালো ভালো ছবিগুলো মুক্তি পায় এবং দর্শকও হলমুখী হয়। বড় একটা বন্ধ এবার ঈদে হয়েছে এবং 6টা ছবি মুক্তি পেয়েছে, দর্শক হলমুখী হচ্ছে। এটা অত্যন্ত পজিটিভ একটা বিষয়। এখানে সবগুলো ছবিতে আমরা মানে যদি আমার ব্যক্তিগতভাবে দেখার সুযোগ হয়নি এখনো, নিশ্চয়ই দেখব। তো আমরা মানে পোস্টার বা ছবি যেরকম আমরা মানে ট্রেলার দেখি, সবসময় মনে হয় একটু একটু মানে কি বলবো যে নেগেটিভ মানে রোলের ইগুলো দেখা যায় বেশি। মানে বর্তমান ইয়েতে আমাদের যে ট্রেন্ডটা চলতেছে, ওটিটি প্ল্যাটফর্মেও যে ট্রেন্ডটা আছে, সিনেমাতেও একটু ভায়োলেন্স, আগে থেকে ছিল ভায়োলেন্স, ওই জাতীয় বিষয়গুলো, অ্যাকশন, এই জাতীয় বিষয়গুলো বেশি। তবে স্বস্তির যে বিষয়টা, কন্টেন্ট ওয়াইজ ভালো ভালো কন্টেন্ট আসছে। আগামীতেও নিশ্চয়ই ঠিক এই ধরনের কন্টেন্টই যে আসবে তা না, এর বাইরের কন্টেন্টও আসবে। গত ঈদেও কিছু কন্টেন্ট এসেছিল। তো এবারে ভায়োলেন্সের ইয়েগুলো বেশি। জি জি, নাম শুনলে একটু ভয় লাগে, বরবাদ, জঙ্গলি ছবি, এটা অন্যরকম। আশা করি ভবিষ্যতে অন্য কন্টেন্ট নিয়ে আমাদের ভালো ভালো নির্মাতারা ভালো ভালো ছবি নিয়ে আসবে। জিনিসটা এটা হয়তো সময়ের দাবি, এখন হয়তো এই ধরনের চলছে। তো প্রায় সব ছবিতে আপনাকে এক ধরনের নেগেটিভ চরিত্রে দেখা যায় বা গোয়েন্দা চরিত্রে দেখা যায়, কিন্তু আপনার তো আরো অনেক ধরনের চরিত্র করার সামর্থ্য আছে। একদমই তাই। এবং আপনি একজন ভার্সেটাইল অ্যাক্টর। একদমই তো তাই। কারণ হুমায়ুন মানে ফরিদি পরবর্তী উত্তরসূরি শুধু বলা হয় এবং আপনাকে বলা হয়ে থাকে, সেটা এটা দর্শক আমাকে হয়তো একটু ওভার রেটিং করে, অতটা বড় অভিনেতা আমি না। না না, মোটেও তা নয়। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে আমার অভিনয়ের শুধুমাত্র একটা দিক নিয়েই চলচ্চিত্রের দর্শকরা সীমাবদ্ধ থাকতে হচ্ছে। কিন্তু ভার্সেটাইলিটি যেটা, সেটা টেলিভিশনে বা স্টেজে আমি যে কাজগুলো করি তার ধারে কাছে আমি ওই চরিত্রগুলো করবার সুযোগ সিনেমাতে এখনো পাইনি। তো আশা করি পেয়ে যাব। আর বেশি সময়ও তো না, আমার তো অনেক বয়স হয়ে গেছে। পরবর্তী সময়ে ওই কাজগুলো করার মতো আমার অ্যাবিলিটি থাকবে কিনা সেটাও দেখার বিষয়। তবে না যদি করতে পারি, এক ধরনের আক্ষেপ থেকে যাবে। জি জি, আশাবাদী আমি যে হয়তো বা পাবো। সিনেমা সাধারণ দর্শকরা হয়তো জানি না যে মঞ্চে আপনি কি ধরনের চরিত্র করে থাকেন। সাধারণত আমরা যারা দেখেছি, মানে ছোট থেকে একেবারে, আমরা যদি মার্চেন্ট অফ ভেনিস যদি বলি, আমার প্রাচ্য হাতহদাই যদি কথা বলি, আমি বনবাংশুলের কথা যদি বলি, সেখানে কি দুর্দান্ত অভিনয় করেন আপনি, এবং মঞ্চে আপনি কতটা দাপুট অভিনেতা সেটা আমরা সবাই জানি। মানে এক অর্থে আপনাকে লিজেন্ড বললেও ভুল হবে না, মঞ্চের সিনিয়র শিল্পীদের মধ্যে আপনি অন্যতম। তো সেই জায়গা থেকে আসলে আমাদের সিনেমায় আপনাদের মতো অভিনেতা যারা আছেন তাদের আরো বেশি মানে ভূমিকা থাকা উচিত, তাদেরকে আরো ভালোভাবে ইউজ করা যেতে পারে, তাদেরকে নিয়ে গল্প হতে পারে। হ্যাঁ জি, আমার সেটাই। তো এই যে সম্প্রতি আপনি ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হলেন, কিন্তু পরিচালকরা আপনার তাদের নেতা বানানোর কারণ কি বলে মনে করেন? পরিচালকরা আপনাকে নেতা বানানোর যে পছন্দ করলেন, তারা কেন করলেন মনে হয়? আমার ক্যারিয়ার অনেক দিনের। তো অভিনেতা হিসেবে এক ক্যারিয়ার আছে, আমার নির্মাতা হিসেবেও একটা বড় ক্যারিয়ার আছে। আজকে যে টেলিভিশনে আমি বসে কথা বলছি, এই টেলিভিশনের শুরুর যে টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক, 3টি নাটক ধারাবাহিক
তখন শুরু হয়েছিল, তার মধ্যে একটি আমার স্পর্শের বাইরে। স্পর্শের বাইরে আর অত্যন্ত জনপ্রিয় ছিল, অত্যন্ত জনপ্রিয়। এবং লি নামে একটি টেলিফিল্ম দিয়ে আমি এনটিভির সাথে জি 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 যুক্ত হই, এবং আমি ব্যাক টু ব্যাক সিরিজ আমি এনটিভিতে তখন করেছি। তার মানে আমি বলতে চাচ্ছি যে নির্মাতা হিসেবেও আমার একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আর আমি অভিনয় শিল্পী সংঘ নামে যে সংগঠনটি আছে সেটা সভাপতি পদে কাজ করেছিলাম, এবং সেই সময় সংগঠনটা একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলাম। তার পরবর্তীতে দেখা গেল যে ডাইরেক্টর্স গিল্ডে যেহেতু আমি আগে থেকে গোড়া থেকে আমি এটার সদস্য ছিলাম, এখন সময়ের প্রয়োজনে আমি ডাইরেক্টর্স গিল্ডের সভাপতি, যেহেতু আমার সভাপতি হিসেবে একটা সিকিউরিটিতে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, এবং আমি এবার সময়ের প্রয়োজনেই ডাইরেক্টর্স গিল্ডের সভাপতি পদে নির্বাচন করেছি। তো নির্মাতাদের এক ধরনের আস্থা আমার উপরে তৈরি হয়েছে। যে আমি বলছিলাম যে আমার দীর্ঘদিনের ক্যারিয়ার, তো এই ক্যারিয়ারে আমি যেভাবে আবর্তিত হয়েছি অভিনেতা হিসেবে, নির্মাতা হিসেবে, এক ধরনের মনোযোগ বা তাদের আস্থা অর্জনের পথে আমি হয়তো কিছু কাজ করেছি, যেই কারণে এরা এবার কিন্তু আমার উপরে প্রচন্ড ধরনের আস্থা রেখেছে। এবং আপনি জানেন যে বিশাল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। তো আমার যে কমিটমেন্ট আছে কিছু, সেই কমিটমেন্ট অনুযায়ী আমি কাজগুলো করছি। আমি ভাগ করে নিয়েছি কতগুলো সেগমেন্টে, 3 মাস করে আমি টাইম স্প্যানটাকে ভাগ করেছি 2 বছরকে। তো প্রথম যে 3 মাস, 2 বছর মেয়াদকাল, 2 বছর মেয়াদের মধ্যে 3 মাস অন্তর অন্তর আমি যে কাজগুলো করব, যে ম্যানিফেস্টো আমি দিয়েছি সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করছি। জি জি নিশ্চয়ই। ইন্ডাস্ট্রিতে পরিচালকদের সংকটগুলো আসলে কেমন, আপনি যদি বলেন? নানান ধরনের সংকট। এখন তো পরিচালকরা সেই অর্থে অনেক ক্ষেত্রে পরিচালকই নাই, তারা হয়ে গেছে অ্যারেঞ্জার। জি 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 এখানে শিল্পী নির্ভর হয়ে গেছে অনেক ক্ষেত্রে। এই শিল্পী নির্ভরতার কারণ কিন্তু আমাদের টেলিভিশন কোম্পানিগুলো আছে, মার্কেটিং থেকে নানা রকম প্রেসক্রাইব করা হয় যে একে নিতে হবে, সেকে নিতে হবে। তাতে হয় কি, শিল্পীদের কাছে নির্মাতারা বাধা পড়ে যায়। আমি যে এত এত নাটক করেছি, এখানে মোস্তফা কামাল সৈয়দ বা নজিশ আলী খান, এদের মতো খম হারুন, এদের মতো বড় বড় মানুষরা, মোস্তাফিজুর রহমান, এনারা টেলিভিশন গুলো চালিয়েছে। ওনারা কিন্তু কোনোদিন আমাকে কেউ বলেননি যে এই চরিত্রে একে তোমার নিতেই হবে, একে নিতে হবে। আমি প্রপোজ করেছি যে আমার এই চরিত্রের জন্য একে দরকার। সে চেনাশোনা মানুষ চেনাশোনা অ্যাক্টর হতে পারে, নতুনও হতে পারে। তারা কোনোদিন আমাকে বাধা দেয়নি। তার মানে কি, নির্মাতার উপরে পুরো আস্থাটা ছিল। তো এখনও নির্মাতাদের উপর আস্থাটা চলে গেছে, এবং নির্মাতাদের উপর আস্থা চলে যাওয়ার কারণে ডমিনেট করছে কারা? শিল্পীরা। ডমিনেট করছে কারা? ক্যামেরাম্যানরা। ডমিনেট করছে কারা? এজেন্সিগুলো। সুতরাং এই জায়গাগুলোতে যদি ডিরেক্টরদের গুণগত মানের উন্নয়ন করা যায়, এবং তার কনফিডেন্সের লেভেলটা, তার যে সম্মানের জায়গাটা, সেটা যদি পুনরুদ্ধার করা যায়, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো চলে যায়। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি করেছেন যে এক ধরনের সংকট কাজ করছে, সেই সংকট থেকে উত্তরণের জন্যই আমি ডাইরেক্টর্স গিল্ডে এসেছি। জি, আমরা জানি যে এটা একটা ডিরেক্টর্স মিডিয়া নামেই পরিচিত এটা, এবং কিন্তু ইদানিংকালে দেখছি এটা আর্টিস্ট মিডিয়া হয়ে যাচ্ছে, মানে আর্টিস্ট ডমিনেটিং। হ্যাঁ, কিন্তু এটা কি হওয়া উচিত, বা এ থেকে উত্তরণের জন্য আমাদের আসলে মানে আপনার পরামর্শ কি? ডাইরেক্টরকে তার কাজের জায়গায় আপনার ভিউয়ের কথা বলা হচ্ছে, স্বাধীনভাবে বিচরণ করতে দিতে হবে। যদি একটা ভালো কন্টেন্ট হয়, তাহলে সেটাতে কে অভিনয় করছে, কে অভিনয় করছে না, দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল। যে ডিরেক্টর, সে যদি সত্যিকারের পরিচালনা করতে জানে, সত্যিকারের নির্মাণ যদি সে করতে জানে, এবং তার কন্টেন্টটা যদি সে তার সন্তানের মতো করে যদি তৈরি করে, তাহলে এটার না ভালো হওয়ার কোনো কারণ নেই। আর অভিনেতা অভিনেত্রীদের তো নিজস্ব একটা পারসেপশন থাকে অভিনয়ের ক্ষেত্রে। সেখানে নির্মাতা কি চোখে তার প্রোডাক্টটাকে দেখছে, সেই চোখ দিয়ে নির্মাতা দেখার চেষ্টা করে, এবং সেই দৃষ্টিটা অভিনয় শিল্পীদের মধ্যে তার ছড়িয়ে দিতে হবে, তাহলেই এখান থেকে উত্তরণ হবে। আমরা প্রায় শুনি যে আপনার মানে অমুক শিল্পীর ভিউ নাই, এই জন্য তাকে এটা খুবই বাজে একটা ভিউশিপ বর্তমানে তৈরি হয়েছে। এটা কিন্তু ক্ষণস্থায়ী। এখন কিছু লোকের ভিউ আছে, আবার কিছু লোক আবার নতুন আসবে, তাদের ভিউ আরও বেড়ে যাবে। এখন সারা পৃথিবীতে বিভিন্ন যে ভালো শিল্পীরা আছে, তাদেরকে দিয়ে যে কাজগুলো যেভাবে করানো হচ্ছে, বা
তাদেরকে নিয়ে যেভাবে চিন্তা করা হচ্ছে এখানে তা হচ্ছে না। এখানে নায়ক নায়িকা নির্ভর গল্প আসছে, প্রায় একই ধরনের গল্প একই ধরনের গল্প, হাসির গল্প আসছে, আমাদের মিডিয়ার কথা যদি বলি স্থূল স্থূল রসিকতার গল্প আসছে এবং প্রেমের গল্প আসছে। প্রেমের গল্প। এর বাইরে কি আমাদের গল্প নাই? বাংলাদেশ এমন একটা দেশ, এখানে কোটি 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 গল্প আছে। বলে কি রাইটাররা ব্লক হয়ে গেছে, ওরা লিখতে পারে না। কে বলছে লিখতে পারে না? ও জীবনের অন্য দিকটা, জীবনের প্রতিটা পরত যদি দেখে তাহলে কোটি কোটি গল্প আমাদের চারপাশে বিরাজ করছে। কেন করতে পারবো না? এই যে আমি আর আপনি যে অনুষ্ঠানটা করছি, এটা নিয়ে একটা গল্প তৈরি হতে পারে এখান থেকে। হ্যাঁ, হতে পারে। এটা নিয়ে আমি ইম্প্রোভাইজ হতে পারে এখান থেকে। আমি ভাবছি না কেন এটা? জি। আমার নির্মাতারা ভাবছে না, আমার রাইটাররা ভাবছে না। এটাই আমাদের সীমাবদ্ধতা আসলে। কিন্তু আমি বলবো যে এখন যে ডিরেক্টরস গিল্ড হয়েছে, আপনি মানে সভাপতি নির্বাচন হয়েছেন, তো ডিরেক্টরস গিল্ড বা এই ধরনের সংগঠন থেকে আপনাদের কি এমন কোনো উদ্যোগ সামনে থাকতে পারে যে আপনারা হয়তো টেলিভিশনের সঙ্গে বা এজেন্সির সঙ্গে বা আর্টিস্টদের সঙ্গে মানে বসতে পারেন? Definitely, আমি তো আমাদের প্রথম যে অভিষেকের অনুষ্ঠান সেটার মধ্যে আমি ঘোষণা করেছিলাম যে টেলিভিশন যে কোম্পানিগুলো যাদের সাথে আমাদের কাজ থাকবে, সার্বক্ষণিকভাবে কাজ থাকে, তাদের সাথে আমরা গোল টেবিল বৈঠক করব এবং যে এদের মালিকদের একটা সংগঠন আছে তাদের সাথে তাদের সাথে বসবো। এবং আমি অনুরোধ করেছি দয়া করে আপনারা দুটো জিনিস করবেন না, ডাইরেক্টর্স গিল্ডের সদস্য ছাড়া আপনারা কাউকে প্রোগ্রাম দেবেন না। আর দ্বিতীয় হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বলে দিবি যে ওকে নিতে হবে, ওকে নিতে হবে, এই কথা বলাটা বন্ধ করেন, অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। জি জি জি। এমনিতে ধরেন আপনারা একই ছাদের নিচে ডিরেক্টরস গিল্ড, অ্যাক্টর সিকিউরিটি বা আমরা যদি মানে প্রডিউসার এবং নাট্যকার সংঘ আছে, তো আপনারা কি আন্তঃসংগঠনগুলোর মধ্যে যদি একটা ব্যবস্থা করা যায় না এরকম যে এখন নায়ক নায়িকা মানে কেন্দ্র করেই গল্প হচ্ছে, কিন্তু এর বাইরে অনেক আর্টিস্ট আমি দেখেছি, অ্যাক্টর সিকিউরিটির অভিজ্ঞতা থেকে দেখেছি যে সেখানে অনেক আর্টিস্টের কোনো কাজ নেই, তার অনেক সিনিয়র শিল্পী আছেন। কাজের ক্ষেত্রে কিন্তু কোনো সংগঠন জি সেই সংগঠনের সদস্যদেরকে উপকার করতে পারে, কিন্তু ডিরেক্টরস গিল্ড কি বা ডিরেক্টররা কি মানে এমন কিছু করতে পারে না যে আমার মূল চরিত্রের অভিনয়ের বাইরে যারা আছেন চরিত্রাভিনেতা তাদেরকে অন্তত ওই অ্যাক্টর সিকিউরিটির অভিনেতাদের মানে কাছ থেকে নেওয়া যেতে পারে, এমন একটা নীতিমালা করা যেতে পারে? সেখানে যে জিনিসটা আমি বুঝলাম আপনার কথায় সেটা হলো যে ডাইরেক্টর্স গিল্ড যেমন বলতে চাচ্ছে যে ডিরেক্টর্স গিল্ডের সদস্য ছাড়া তাদেরকে আপনারা প্রোগ্রাম দেবেন না। জি জি জি। ডাইরেক্টরদের ক্ষেত্রে অ্যাক্টর সিকিউরিটি বলতে পারে যে অ্যাক্টর সিকিউরিটির যে সদস্য যারা রয়েছেন তার বাইরে আপনারা কাস্টিং করবেন না। জি, এটাই তো আন্তঃসংগঠনের কাজ। জি জি, আমি সেটাই বলছি। যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে এটি একটা পজিটিভ ভূমিকা পালন করতে পারে এবং কাস্টিংয়ের ক্ষেত্রে এবং এই জাতীয় যে বিভিন্ন সমস্যাগুলো হয়, লেনদেনের ক্ষেত্রে সমস্যা হয়, চুক্তির ক্ষেত্রে সমস্যা হয়, শিডিউলের ক্ষেত্রে সমস্যা হয়, এটা যদি বিভিন্ন সংগঠন সমঝোতার ভিত্তিতে করে এবং যেহেতু একটা ছাদের নিচে সকলেই আছে, এটা খুবই সোজা একটা কাজ। এই দিকটা অবশ্যই বিবেচনা করা দরকার এবং এতে করে তো সংগঠনগুলো আরো অনেক শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, কারণ তারা যদি একসঙ্গে থাকে তখনই তো স্টেক হোল্ডারগুলোকে চাপ মানে তৈরি করতে পারে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো আপনি এক সময় অনেক মানে ভালো ভালো অনেক জনপ্রিয় নাটক, এইসব অন্ধকার, স্পর্শের বাইরে, রংছুট, আগন্তুক, এক ঝাঁক মৃত জোনাকি সহ অনেক নাটক পরিচালনা করেছেন। তো সামনে কি আপনার পরিচালনা করার কোনো পরিকল্পনা আছে? আপাতত নাই, কারণ আমার পরিচালনা করবার ভেতর থেকে এক ধরনের আর্জ তৈরি হতো যে আমার এই কাজটা আমার করতে ইচ্ছা করছে। এই ভেতরের যে অনুভূতিটা, এটা আমার গত কিছুদিন ধরে মরে গেছে। কেন মরে গেছে? কারণ এখন আমি যেভাবে ইনডিসিপ্লিন দেখি শিল্পীদের ক্ষেত্রে, আমি যেরকম শুনি যে অমুককে নিতে হলে তার বাসার নিচে গিয়ে নাকি দাঁড়িয়ে থাকতে হয়, অমুকের শিডিউল নিতে হলে উনি ফোন ধরেন না, তার ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ফোন ধরেন, অমুকের শিডিউল নিতে গেলে তাকে এত টাকা দিতে হয়। কিন্তু আমি নিজে অভিনয় শিল্পী তো, আর অনেক দিন ধরে আমি কাজ করছি, এর প্রতিটা স্তর, প্রতিটা পরত আমার দেখা আছে, আমার জানা আছে, অভিজ্ঞতা আছে। সুতরাং কে কত বড় মাপের শিল্পী, কে কত বড় ভালো অভিনয় করে, সেটা কিন্তু আমি জাস্ট ওদের সাথে সকলের সাথে কাজ করি, তো এটা আমার কাছে খুবই বোঝা হয়, জানা যায় বা আমি বুঝতে পারি ডিরেক্টরস আইতে বা একজন কো আর্টিস্ট হিসেবে আমি বুঝতে পারি। সুতরাং আমার কাছে এগুলা খুবই মানে বেশি বেশি মনে হচ্ছে। এবং বর্তমান যে ব্যবস্থায় যেরকমভাবে কাজগুলো হচ্ছে, আমি যে কোনো একটা কাজ করলে প্রি প্রোডাকশনের ক্ষেত্রে আমি শিল্পীদেরকে ডেকে রিহার্সাল করাতাম, আমি ক্যারেক্টারটা কিভাবে দেখতে চাই সেই কথাগুলো আমি বলতাম। এখন তো কারো সময় নাই। বিটিভির সময় থেকে কিন্তু এগুলো ছিল। বিটিভির সময় তো থাকবেই,
আমি যে বাইরে যে নাটক হচ্ছে, এই যে আপনি যে নাটকগুলোর নাম বলেন, এর প্রতিটা শিল্পীর সাথে আমি আলাদা আলাদা বসে তার ক্যারেক্টারাইজেশন কী হবে এবং সে কি চিন্তা করছে, তাকে কিভাবে আমি দেখতে চাই, রিহার্সেল করা, এগুলো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা শিল্পীর সাথে। সেটা কিন্তু নাটকগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। সেখানে আপনার সুবর্ণা মোস্তফা, আফজাল হোসেন ফরিদি, হুমায়ুন ফরিদি, রাসুল ইসলাম আসাদ থেকে শুরু করে আজকে হিল্লোল, তখনকার হিল্লোল, দিনার, তিন্নি, বিজরি বা আনিসুর রহমান মিলন, এরা সকলেই আমার নাটক। তিশা বা যদি বলি যে ওই মেয়েটা প্রীতি, এরা সকলেই নতুন এবং পুরনো, অনেকগুলো মিশেল আমার অভিনয় শিল্পীদের। তো তারা তো কেউ আমাকে কখনো মানা করেনি এগুলো করার ক্ষেত্রে। আর আমি ওই ক্ষেত্রে জাহিদ হাসান, তৌকির আহমেদ, আজুল হাকিম, সব বড় বড় শিল্পীরা অভিনয় করেছে। তাদের ক্ষেত্রে তো আমার ওই প্রতিবন্ধকতাটা মনে হয়নি। এখন আমার এই প্রতিবন্ধকতাটা মনে হচ্ছে যে আমি এদের সাথে, এই যুগের সাথে তাল মিলিয়ে আমি চলতে পারবো না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় যে অর্থনৈতিক লেনদেনের যে বিষয়গুলো আছে, বিভিন্ন কোম্পানি এর থেকে ওকে দিচ্ছে, ওর থেকে বলছে যে আপনি এজেন্সি থেকে এটা নিয়ে নেবেন, এজেন্সি এত দিবে, আপনি স্লট ভাড়া করবেন, এজেন্সি এত টাকার বিজ্ঞাপন দেবে। আমি এত অঙ্ক বুঝি না, আমি অভিনয় বুঝি, আমি নির্মাণ বুঝি, কিন্তু অঙ্ক করে আপনার বাণিজ্যিক দিকটা যে দেখা, এই বিষয়ে আমি খুবই কাছে। আমি ব্যবসায়ী নই, আমি শিল্পী, আমি নির্মাতা। তো আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাট্যতত্ত্বে পাশ করেছেন? না, আমি অর্থনীতি। কিন্তু আপনি তাহলে থিয়েটারের সাথে আবার যুক্ত হলেন কিভাবে? ওমা, তো আগে তো নাট্যতত্ত্ব বা ফিল্ম অ্যান্ড মিডিয়া এগুলো কোনো কিছু ছিল না কোনো বিশ্ববিদ্যালয়ে। আমি যখন পড়েছি, আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়েছি। আন্তঃহল নাট্য প্রতিযোগিতা হতো ইউনিভার্সিটিতে। ওই আন্তঃহল নাট্য প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমি মঞ্চ নাটকের ক্ষেত্রে প্রবেশ করেছি। পরবর্তী সময় জাহাঙ্গীরনগর থিয়েটার করেছি এবং তার পরবর্তী সময় আমি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হয়েছি। আপনি 1983 সালে 83-তে আমি ঢাকা থিয়েটারের সাথে যুক্ত হয়েছি এবং আজ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমি মানে নিরবিচ্ছিন্নভাবে থিয়েটারের সঙ্গে। আমি জানি, আমরা জানি এটা। তো আপনি অভিনয় করার পাশাপাশি জাহাঙ্গীরনগরে এবং বিএফটিআই, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবেও কাজ করেছি। সেই অভিজ্ঞতাটা কেমন আসলে? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে যেদিন ক্লাস নিতে গিয়েছি, সেদিন আমি আমার মেয়েকে আমি বলেছিলাম, আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছে, অ্যান্ড শি ওয়াজ ভেরি প্রাউড অফ যে আমার ইউনিভার্সিটিতে আমার বাবা আজকে ক্লাস নিচ্ছে। ওটা আমার একটা মজার অভিজ্ঞতা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমি ক্লাস নিয়েছি, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়াতে আমি ক্লাস নিয়েছি। তো এটা তো একটা বড় ধরনের ভালো লাগা আছে নিশ্চয়ই। তো আপনি একটা দীর্ঘ সময় ধরে আপনার একটা কি বলবো যে সাংস্কৃতিক সংগ্রাম আসলে, তো এই যে দীর্ঘ সময় ধরে আপনি শিল্পচর্চার সঙ্গে যুক্ত আছেন এবং আপনি ঢাকা থিয়েটারের হয়ে পঞ্চনারী আখ্যান এবং একটি অলৌকিক একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার নাটক নির্দেশনাও দিয়েছেন। তো এই যে থিয়েটারের যে 5 আগস্ট পরবর্তী সময়ে যে এক ধরনের সংকট চলছে, তো এই বিষয়ে আসলে এটার উত্তরণের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমরা কবে আবার ঠিকঠাক মঞ্চে ফিরতে পারবো না? এটা তো খুব জটিল একটা প্রশ্ন। এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া আজকে মুশকিল। শুধু এই কথাটা বলি যে নাটকের যে জায়গাটা, সে নাটকের জায়গাগুলো অবরুদ্ধ হয়ে আছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ওই জায়গাগুলো দখল করে রেখে দিয়েছে। যেখানে নাটকের সেট থাকবে সেখানে সাজোয়া কামান রাখা হয়েছে। যেখানে নাটকের রিহার্সেল হবে সেখানে সশস্ত্র বাহিনীর লোকরা থাকছে। তো এই রাজনৈতিক পরিস্থিতি যবে সুস্থির হবে এবং নাটকের জায়গা ছেড়ে নাটকের বাইরের লোকরা চলে যাবে, তখনই আমার মনে হয় যে এই জিনিসটা হবে। তারপরেও আমরা শো করেছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা ঢাকা থিয়েটার শো করেছে, কারণ আমরা মনে করি নাট্যকর্মীদের প্রথম কাজ হচ্ছে, বা নাট্য সংগ্রাম হচ্ছে নাটক মঞ্চস্থ করা। যেটা হচ্ছে আমি মনে করি, এবং আমি এটাও মনে করি নাট্যশিল্পীদের কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করা একেবারেই উচিত না। আমরা সংস্কৃতির মানুষ, আমরা চাই দেশের
লোকজ সংস্কৃতি নিয়ে কাজ করতে, দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতে। সুতরাং ওই জায়গায় আলাদা কাজ করার অনেক জায়গা আছে। আর যারা রাজনীতি করবে তারা রাজনীতির সাথেই যুক্ত থাকুক, দুটোকে এক না করাটা অনেক ভালো। জি জি, নিশ্চয়ই। তো আমরা একেবারে অনুষ্ঠান শেষের দিকে আপনার কাছ থেকে আপনার নির্দেশিত যে নাটক পঞ্চনারী আখ্যান এবং একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমারের মানে প্রেক্ষাপট বা এটার আপনার কাজ করার অভিজ্ঞতাটা ছোট করে জানতে চাই। আমি উমেন এম্পাওয়ারমেন্টের উপরে পঞ্চনারী আখ্যান নাটকটা লেখা হয়েছিল। এটা বেসিক্যালি আমরা আমেরিকাতে করতে যাওয়ার জন্য আমি তৈরি করেছিলাম। রোজি একক অভিনয় করেছিল। পরবর্তী সময় ঢাকা থিয়েটারে এটাকে রেগুলার শো হিসাবে করে এবং একটি মঞ্চ সফল নাটক বলা যেতে পারে একক নাটকের ক্ষেত্রে। আর একটি লৌকিক বা অলৌকিক স্টিমার যেটা, এটা আনন্দ জামানের লেখা একটি নাটক। ও করোনার মহামারীর সময় যে আপনার যে সময়টা সারা পৃথিবীর মানুষ অবরুদ্ধ ছিল, ঘরে বসেছিল, তখন নাট্যকর্মী হিসেবে আমাদের মনে এই জাতীয় একটা ধারণা এলো যে আমরা এই সময়টা অলস না কাটিয়ে আমরা অনলাইনে রিহার্সাল করে একটা মঞ্চ নাটক করবো। হ্যাঁ, ওইটাই হচ্ছে বাংলাদেশের প্রথম নাটক যেটি আমরা অনলাইনে রিহার্সাল করে মাত্র 15 দিন ফিজিক্যাল রিহার্সাল করেছি ফিজিক্যালি, আর মানে ব্লকিংটা করেছেন আর কি, ব্লকিংটা করেছি, পরে আমরা স্টেজে গেছি। এবং একটি দুরহ নাটক, এবং নাটকের যে বিষয়বস্তু সেটাও একটা অবরুদ্ধ দেশ, অবরুদ্ধ শহর, তার মধ্যে কিছু মানুষ একটা স্টিমারের জন্য অপেক্ষা করছে একটা ঘাটে বসে, যে স্টিমারটা এলে তারা এই ধ্বংসের নগরী থেকে চলে একটা সুন্দর পৃথিবীতে যাবে, একটা সুন্দর জায়গায় যাবে। যেটা আমাদের করোনার সময় মনে হয়েছিল যে হয়তো এই পৃথিবী ছেড়ে আমাদের অন্য কোনো পৃথিবীতে আমরা যদি যেতে পারতাম তাহলে এই মহামারী থেকে আমরা রক্ষা পেতাম। তো সেই প্রেক্ষাপটে একেবারে মিলে গিয়েছিল নাটকটা। যদিও নাটকটা আনন্দ তারও করোনার প্রায় 7-8 বছর আগে লিখেছে, কিন্তু প্রাসঙ্গিকভাবে করোনার সাথে এটা মিলে গেছে, ফলে আমরা ওই নাটকটা করেছিলাম। এবং এটি ঢাকা থিয়েটারের না, শুধু বাংলাদেশের প্রথম মঞ্চ নাটক যেটা অনলাইনে রিহার্সাল করে পরবর্তী সময় আমরা মঞ্চে এনেছি। এখনো নাটকটির মঞ্চায়ন চলছে। তো আমি অভিনয় শিল্পী সংঘের আপনি সাবেক সভাপতি ছিলেন, সেই হিসেবে একটি প্রশ্ন রাখতে চাই যে আগামী 19 এপ্রিল অভিনয় শিল্পী সংঘের নির্বাচন হতে যাচ্ছে, তো কেমন দেখছেন আপনার পুরনো সংগঠনকে? সংগঠনটি নেতৃত্বহীনতায় ভুগছে, যেটি আমার মনে হয়েছে। এটা রাজনৈতিক কারণে, যে কথাটা বলছিলাম যে রাজনীতি থেকে শিল্পীদের একটু দূরে থাকাটাই ভালো। এখন কোনো সংগঠনকেই এটা যদি প্রথমে বলা হয়েছে এটি একটি অরাজনৈতিক সংগঠন, এটার মধ্যে রাজনীতির ছিটেফাটা গন্ধ না থাকা উচিত। একজন ব্যক্তিগতভাবে একটি রাজনীতি করতে পারে, কিন্তু সংগঠনকে সেই রাজনীতির সাথে যদি যুক্ত করে তার মধ্যে যদি কালিমা মেখে দেওয়া হয়, এটা খুবই দুর্ভাগ্যজনক। যেটা হয়েছে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই সংগঠনটি একটি নেতৃত্বহীনতায় ভুগছে এবং আন্তঃসংগঠনের মধ্যে এক ধরনের কোন্দলও দেখা গেছে, নাট্যকার সংঘের সাথে দেখা গেছে। তো এখন এই যে নতুন নির্বাচন হচ্ছে, নতুন নির্বাচনের নতুন যারা নির্বাচিত হয়ে প্রার্থীরা যারা আসবে ক্যাবিনেটে, তারা আশা করি এটি একটি ভালো এবং শক্ত সংগঠন হিসেবে আগামী 3 বছরের জন্য গড়ে। জি, এবং সামনে প্রোডিউসার অ্যাসোসিয়েশন নির্বাচনও আছে। সেটা প্রোডিউসারদের ক্ষেত্রে বিশেষ করে আমার জানা নাই, কিন্তু আমি যেহেতু অভিনয় শিল্পী সঙ্গে যুক্ত ছিলাম বা এখনো তাদের ভোটার আমি, সুতরাং আমি এই বিষয়টাতে কনসার্ন। জি, নিশ্চয়ই। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আজকে আপনি এত ব্যস্ততার মধ্যেও আজকে আমি জানি একটা অনুষ্ঠান থেকে আপনি উঠে এসেছেন, এবং এত কষ্ট করে এনটিভিকে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি অনেকদিন পরে আসতে পারলাম, আমি এসে আমার খুব ভালো লাগছে। আপনি বলছিলেন আপনি দীর্ঘ 15 বছর পরে। পুরনো অনেক মানুষকে আমি এখানে দেখছি, আমার খুব ভালো লাগছে। মাঝে মাঝে যদি আমার আসার সুযোগ হয় আমি আসবো। জি, নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে, এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ, আমার প্রোগ্রাম যারা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং আপনাদেরকে অ্যাটেন্ড যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন এখানে শেষ হচ্ছে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।